দরকার নেই, এখান থেকেই কিছু একটা কর। আমি বললাম মামা একটা চাকরি দেখো আমার জন্য। মামা বলল চাকরি দেখার কোনো প্রয়োজন নেই, আমি ফোন করলেই তোর চাকরি হয়ে যাবে। তুই এক কাজ কর, কাল সকালে তোর সমস্ত কাগজপত্র নিয়ে আমাদের সেই স্কুলটাতে যাবি, আমি ফোন করে তোর কথা বলে দিবনি। আমি বললাম আচ্ছা মামা। পরের দিন সকাল বেলায় মামার কথা মতো কাগজপত্র নিয়ে সেই স্কুলে চলে গেলাম। প্রিন্সিপালকে কাগজ জমা দিতে তিনি বললেন সব ওকে, কাল থেকে জয়েন করতে। আমিও পরের দিন থেকে স্কুলে জয়েন হয়ে গেলাম। দেখতে দেখতে 2 মাস হতে চলল। আজ স্কুলের শিক্ষকতা পেশায় নিযুক্ত হয়েছি 1 মাস হলো। একদিন সকাল বেলায় রেডি হয়ে স্কুলে চলে গেলাম, ছাত্রদের ক্লাস করাচ্ছি। এমন সময় হুট করে একটা মেয়ে দৌড়ে ক্লাসরুমের মধ্যে ঢুকে পড়লো। আমি মেয়েটার দিকে তাকিয়ে তো পুরো থ। মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হচ্ছে মৌ। সে শহর থেকে এখানে চলে এসেছে। এই তুমি এখানে, আর তুমি আমার ঠিকানা পেলে কি করে? মৌ কোনো কথা না বলে আমাকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। মৌ বলে এই কুত্তা, তুই আমায় একা ছেড়ে দিয়ে চলে আসলি কেন? আমি চুপ করে আছি, কি বলবো ভেবে পাচ্ছি না। এদিকে ক্লাসের সবাই আমাদের দিকে হা করে তাকিয়ে আছে। মৌ প্লিজ ছাড়ো, ক্লাসের সবাই দেখছে। মৌ বলল দেখুক সবাই, দেখতে দে সবাইকে যে তুই কত বড় চিটার। তুই আমায় রেখে চোরের মতন পালিয়ে চলে আসলি কেন? আমি বললাম মৌ পরিস্থিতি খারাপ ছিল তাই চলে এসেছি, আর আমি তোমার ভালোবাসা যাচাই করার জন্য তোমায় খবর দেইনি। আমি দেখতে চেয়েছি তুমি আমায় খুঁজে পাও কিনা, কিন্তু পেয়ে গেলে। মৌ বলল কুত্তা, তোর ভালোবাসা প্রমাণের গুষ্টি মারি, তোকে আজ আমি শেষ করে ফেলবো। মৌ ক্লাসের সকলের সামনে আমার চুল ধরে সজোরে টানতে আরম্ভ করে। আমি বললাম মৌ প্লিজ ছেড়ে দাও, আমার খুব লাগছে। মৌ বলল না ছাড়বো না, তুই আমায় কষ্ট দিলি কেন? তোর শাস্তি এটা। ব্যথায় পুরো রুহ বের হয়ে যাচ্ছে, এত জোরে চুল টেনে ধরেছে যে পুরো চোখ দিয়ে পানি চলে এসেছে। তখনই মৌ আমায় ছেড়ে দিল। সে আমায় ছেড়ে দিয়ে বুকের মধ্যে ঠুসঠুস করে কয়েকটা চুমু এঁকে দিল। মৌয়ের কাণ্ড দেখে আমি তো পুরো লজ্জায় শেষ। ক্লাসের সবাই মিটমিট করে হাসছে। একজন তো পুরো দাঁড়িয়ে বলেই দিয়েছে স্যার আপনাদেরকে একদম পারফেক্ট লাগছে, খুব মানিয়েছে দুজনকে। এবার মৌ লজ্জা পেয়ে গেল। মৌকে নিয়ে তাড়াতাড়ি স্কুল থেকে বের হয়ে আসলাম, কারণ আর কিছু সময় স্কুলে থাকলে ইজ্জত পুরো শেষ। মৌ যা পাগলামো করেছে সকলের সামনে, সেদিন আর ক্লাস করলাম না। মৌকে নিয়ে সোজা বাসায় চলে আসলাম। বাসায় এসে সকলের সাথে মৌকে পরিচয় করিয়ে দিয়েছি। সবাই তো মৌকে পেয়ে সেই খুশি, কিন্তু আমার ভেতরে কোনো ফিলিংসই কাজ করছে না, কারণ এখনো আমার সবটা জুড়ে অধরার বসবাস। তাকে এখনো মন থেকে বের করতে পারিনি। অন্যদিকে তিশান এখনো অধরাকে বিয়ে করেনি। অধরা বলল তিশান তুমি বলেছিলে কয়েকদিন পর বিয়ে করবে, আজকে 2 মাস হয়ে গেল, কিন্তু তুমি আমায় বিয়ে করছো না। এদিকে আমার পেটের বাচ্চা দিন দিন বড় হতে চলেছে। তিশান বলল করব বেবি, আর কয়েকটা দিন অপেক্ষা করো। অধরা বলল না, আমি আর পারবো না অপেক্ষা করতে, প্লিজ চলো না আজকে আমরা বিয়ে করে ফেলি। তিশান বলল এই কুত্তার বাচ্চা, তোকে বলেছি না কয়েকটা দিন অপেক্ষা করতে, তারপরেও তুই প্যাপা লাগিয়েছিস কানের সামনে। এই বলে ধ্রাম করে লাথি মেরে দেয় অধরার পেটের মধ্যে। অধরা তিশানের লাথি খেয়ে মাগো বলে চিৎকার করে সোজা ফ্লোরের উপরে আছড়ে পড়ে। অধরা লাথি খেয়ে পুরো হা হয়ে তাকিয়ে আছে তিশানের দিকে। তিশান বলল কলিজা সরি, আসলে আমার মাথা ঠিক নেই, তাই তোমার সাথে এরূপ আচরণটা করে ফেলেছি। অধরা বলল তোমার মাথা ঠিক নেই তাই বলে তুমি আমার গর্ভে লাথি মারবে? তিশান বলল কলিজা ক্ষমা চাচ্ছি তো, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। অধরা বলল তিশান আমার গর্ভে তোমার অনাগত সন্তান বড় হচ্ছে, আর তুমি সে আমার গর্ভে লাথি মারলে, এটা ভাবতে আমার কষ্ট হচ্ছে। তিশান বলল অধরা তোমার পায়ে ধরি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো, আসলে ব্যবসা নিয়ে ঝামেলায় আছি, তাই এমন ধারা বাজে আচরণটা করে ফেলেছি তোমার সাথে। কলিজা আজকের পর আর কোনোদিন তোমার সাথে এরূপ আচরণ আমি করব না, প্লিজ মাফ করে দাও। তিশান বলতে বলতে নেকা কান্না কেঁদে দেয়। সেটা দেখেই অধরা গলে যায়। অধরা বলল আচ্ছা থাক, আমি কিছু মনে করিনি, কিন্তু আজকের পর এমনটা আর করবে না বলে দিলাম। তিশান বলল না আর কোনোদিনও করব না। তিশানের কথা শুনে অধরা সবকিছু ভুলে গিয়ে তিশানকে জড়িয়ে ধরে। এভাবেই তারা দুজন দুজনের ভালোবাসায় মিশে যায়। অন্যদিকে মৌ আকাশের বাড়িতে গিয়ে ওঠে। আকাশ এখনো বিয়ে টিয়ের কথা ভাবেনি, কিন্তু মৌ তাকে ফোর্স করছে বিয়ের জন্য। আকাশ মৌয়ের থেকে কিছুদিন সময় চেয়ে নেয়, কারণ সে এখন আর আগের মতো নেই, তার নিজেকে গোছাতেও কিছুটা সময় লাগবে, তাই সে মৌয়ের থেকে কিছুটা সময় নেয়। মৌ আকাশের সাথে ওর মামা বাড়িতেই থাকে। মৌ বলল আচ্ছা আকাশ, বিয়ে না হয় কিছুদিন পরেই করব, কিন্তু তুমি কি আর শহরে যাবে না? আমি বললাম না, আমি আর শহরে যাব না, কারণ সেই শহরটা আমার কাছে বিষাক্ত লাগে। সেই শহরে অনেক কয়টা পাষাণ মানুষ বসবাস করে, তাই আর যাব না সেই শহরে। মৌ বলল কিন্তু আকাশ তোমার সাফল্য যেগুলো তুমি অর্জন করেছো সে সব কিছুই তো নষ্ট হয়ে যাবে তাহলে। আমি বললাম মৌ বেঁচে থাকা দায় হয়ে গিয়েছে আমার, সেখানে সাফল্য অর্জন করে কি হবে, আর তাছাড়া আমার কিছুই নেই এখন আর শহরে। মৌ বলল আকাশ কেন পাগলামো করছো তুমি, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। দেখো আমরা যখন বিয়ে করব আমাদের বাচ্চা কাচ্চা হবে, তখন তাদের ভবিষ্যৎ নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে তাই না? আমি বললাম পরেটা পরে দেখা যাবে, আগে বিয়েটা তো হতে দাও, আর তাছাড়া সমস্ত কিছুই আমি আল্লাহর হাতে সঁপে দিয়েছি, তিনি যা করবেন সেটাই মেনে নিব আমি। তাকদিরের ফয়সালা কোথায় নিয়ে রেখেছে আমার সেটা তিনি ভালো জানেন, সো প্লিজ এসব নিয়ে আর কথা বাড়িও না। মৌ বলল আচ্ছা ঠিক আছে, আমি আর কিছুই বলবো না। এরপর
এরপর মৌ আর কোনো কিছুই বলে না আকাশকে, সেও সমস্ত কিছু আল্লাহর হাতে সঁপে দিয়েছে। এভাবেই দিন কাটতে থাকে তাদের। মৌ আকাশের মামা বাড়িতেই থাকে, আর আকাশ স্কুলের জবটা কন্টিনিউ করে যাচ্ছে। ওদিকে অধরা আর তিশানের দিনকাল তো ভালোই যাচ্ছে। গতকাল রাতে তিশান অধরাকে বিয়ের কথা বলে। অধরা, আগামীকাল আমরা বিয়ে করে নিব। অধরা বলে, তুমি সত্যি বলছো তিশান? তিশান বলে, হ্যাঁ বাবা সত্যি। অধরা খুশিতে তিশানকে জাপটে জড়িয়ে ধরে। অনেক ভালোবাসি তিশান তোমাকে, প্লিজ কখনো আমায় ছেড়ে যেও না। তিশান বলল, না কখনোই যাব না, সব সময় তোমারই থাকবো। আচ্ছা শুনো, কাল সকালে আমি তাড়াতাড়ি অফিসে চলে যাব। পরে অফিসের কাজ শেষ করে আমি তোমায় ফোন দিব, তুমি সেই ঠিকানা মতন চলে আসবে। তারপর আমরা দুজন কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিব। অধরা বলল, আচ্ছা বাবু ঠিক আছে। পরের দিন সকালবেলা অধরা তো সেই খুশি, আজকে তাদের বিয়ে। আজকে ফাইনালি অধরা তিশানকে নিজের করে পাবে। তিশান তো সকাল সকাল আজকে অফিসে চলে গেছে। অধরা সেজে গুজে রেডি বিয়ে করার জন্য। 11টার দিকে তিশান অধরাকে ফোন দেয়। অধরা, কই তুমি, রেডি হয়েছো? অধরা বলল, হ্যাঁ আমি তো সকাল থেকেই রেডি হয়ে আছি। তিশান বলল, আচ্ছা আমি ঠিকানা মেল করে দিচ্ছি, তুমি সিএনজিতে করে চলে আসো। অধরা বলল, আচ্ছা। তিশান অধরাকে একটা জায়গার ঠিকানা মেল করে দেয়। অধরা সিএনজি নিয়ে সোজা সেখানে চলে যায়। সেখানে গিয়ে সে কাউকেই দেখতে পায় না। পুরো নির্জন একটা জায়গা, মানুষজন বলতে কেউ নেই। মাঝে মধ্যে দুই একটা গাড়ি ঝড়ের গতিতে টেনে চলে যাচ্ছে। সে সাথে সাথে তিশানকে ফোন দেয়, এই তিশান কই তুমি? তিশান বলে, অধরা 1 মিনিট আসছি। অধরা দেখতে পায় মিনিট খানিকের মধ্যে রাস্তার অপোজিটে একটা কালো গাড়ি এসে থামে, আর সেটার দরজা খুলে তিশান বেরিয়ে আসে। অধরা তিশানকে দেখে রাস্তার অপোজিটে যেতে ধরে। ঠিক তখনই তিশান তাকে বারণ করে, অধরা তোমার আসতে হবে না, আমি তোমার কাছে এসে তোমায় রাস্তা পারাপার করিয়ে আনছি। তিশান রাস্তার অপোজিটে আসতে ধরে অধরাকে রাস্তা পারাপার করার জন্য। ঠিক তখনই ঝড়ের গতিতে একটা ট্রাক এসে তিশানকে উড়িয়ে দেয়। ট্রাকের ধাক্কা খেয়ে তিশান রাস্তা থেকে কয়েক হাত দূরে গিয়ে ছিটকে পড়ে। অধরা তো পুরাই দুনিয়াতে না থাকার মতো অবস্থা। সে দৌড়ে তিশানের কাছে যায়, এই তিশান কি হয়েছে তোমার? তিশান কথা বলো। তিশানের কোনো সারা শব্দ নেই, তার মাথা থেকে চিরচির করে রক্ত বয়ে পড়ছে। তিশান প্লিজ কথা বলো, এই তিশান, তিশান প্লিজ কথা বলো। তিশান জ্ঞান হারিয়ে ফেলে। তখনই একজন লোক দৌড়ে আসে, এসে দেখে তিশানের অবস্থা 12টা। লোকটার সাথে সাথে তিশানকে আর অধরাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে অধরা তো কাঁদতে কাঁদতে শেষ। অধরার কান্না যেন থামছেই না। হসপিটালে পৌঁছানোর পর তিশানকে ইমার্জেন্সিতে নিয়ে যাওয়া হয়। অধরা ইমার্জেন্সির সামনে বসে বসে অপেক্ষা করছে। অনেকক্ষণ পর ইমার্জেন্সি থেকে ডক্টর বেরিয়ে আসে। ডক্টরকে দেখে অধরা দৌড়ে ডক্টরের কাছে যায়, ডক্টর আমার তিশানের কি অবস্থা? ডক্টর বলে, আল্লাহকে ডাকুন, পেশেন্টের অবস্থা সিরিয়াস, মাথায় প্রচন্ড রকমের আঘাত লেগেছে, তার উপর তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে। ডক্টরের কথা শুনে অধরা পুরো বাকরুদ্ধ হয়ে যায়। ডক্টর প্লিজ আপনি যেভাবেই হোক আমার তিশানকে বাঁচান, ওর কিছু হলে আমি মরে যাব। ডক্টর বলে, প্লিজ আপনি শান্ত হন, আর দেখুন আমার হাতে কিছুই নেই, সবকিছুই এখন ওপরওয়ালার হাতে। তিনার হুকুম যদি পেশেন্টের উপরে থাকে তাহলে তিনাকে বাঁচানো সম্ভব। অধরা বলে, প্লিজ ডক্টর আমি আপনার কাছে হাত জোড় করছি, প্লিজ আপনি তিশানকে বাঁচান। ডক্টর বলল, দেখুন আমি আগে বলেছি যে আমার হাতে কিছুই নেই, সবটাই মালিকের হাতে, তবে আমি আমার সর্বশেষ চেষ্টা করব, কিন্তু 24 ঘন্টার মধ্যে পেশেন্টের জন্য একটা কিডনি ব্যবস্থা করতে হবে। 24 ঘন্টার মধ্যে যদি তিনাকে কিডনি ট্রান্সফার না করা হয় তাহলে পেশেন্টকে আর বাঁচানো যাবে না, সো তাড়াতাড়ি কিডনির ব্যবস্থা করুন। ডক্টরের কথা শুনে অধরা তো পুরো পাগল হয়ে যায়। আল্লাহ, আমি এখন কিডনি কোথায় পাবো? এই অসময়ে কিডনির ব্যবস্থা কোথা থেকে করব আমি? না জানি না কোথায় পাবো, তবে কিডনির ব্যবস্থা করতেই হবে, আমি সেইটুকুই জানি। অধরা পাগলের মতো ছোটাছুটি করতে থাকে এদিক সেদিক। অন্যদিকে তিশান অ্যাক্সিডেন্ট করেছে সে খবর অনেকের কাছেই পৌঁছে যায়। সাজ্জাদের কানেও সেই খবর পৌঁছে গিয়েছে। সে তাড়াতাড়ি আকাশকে ফোন লাগায়। আকাশ শহর থেকে যাওয়ার সময় কাউকে না জানালেও সাজ্জাদকে জানিয়ে গেছে। সেই আকাশের খবর মৌকে দিয়েছে। শুরুতে দিতে চাইনি, কিন্তু মৌয়ের কান্নাকাটির জন্য দিতে হয়েছে। সাজ্জাদ বলল, আকাশ তুই কি কিছু শুনেছিস? আমি বললাম, না কি শুনবো? সাজ্জাদ বলল, আরে তিশানের তো এই অবস্থা, নরপিশাচটা নাকি মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে। তারপর সমস্তটা খুলে বলে। আমি বললাম, আল্লাহর বিচার আল্লাহ নিজেই করেছেন। সাজ্জাদ বলল, দেখেছিস ধৈর্যের ফল আল্লাহ তোকে দিয়েছে, কুলাঙ্গারটা মরুক এবার। আমি বললাম, থাক বাদ দে, সে আমায় কষ্ট দিয়েছে বলে আমি তার কষ্টের সময় নিয়ে উপহাস করব তেমন নিচু আমি নই। সাজ্জাদ বলল, বাপরে মায়া হচ্ছে মনে হয় তিশানের জন্য। আমি বললাম, জানি না, তবে মানুষটা ভালো হয়ে যাক সেটাই চাই আমি। আচ্ছা শোন, পরে কথা হবে, আমি এখন একটু বিজি আছি। আমি সাজ্জাদের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। এদিকে 23 ঘন্টা হয়ে গিয়েছে, কিন্তু অধরা এখনো কিডনির ব্যবস্থা করতে পারেনি। আর 1 ঘন্টা মাত্র সময় আছে হাতে। ডক্টররা অধরাকে প্রেসার দিচ্ছে কিডনি ব্যবস্থা হয়েছে কিনা সেই জন্য। অধরা এখনো কিডনি ব্যবস্থা করতে পারেনি। সে অসহায় হয়ে চেয়ারের উপরে বসে আছে। ডক্টর একটু আগে তাকে তাগাদা দিয়ে চলে গেছে। হঠাৎ ডক্টর আবার ফিরে এসে বলে, এই যে মিসেস, কিডনির ব্যবস্থা হয়ে গিয়েছে, আপনি আর টেনশন করিয়েন না, এবার পেশেন্টকে নিয়ে একটু আশা করা যায়। অধরা বলল, ডক্টর কে করেছে কিডনি ডোনেশন? ডক্টর
ডক্টর বলল সেটা বলা যাবে না, ব্যক্তিটা নাম প্রকাশ করতে অনিচ্ছুক। আচ্ছা এখন সেসব কথা ছাড়েন, এখনই আমরা অপারেশন শুরু করব। তিশানের কিডনি ট্রান্সফার অপারেশন সাকসেসফুল হয়। আজকে 10 দিন ধরে তিশান হসপিটালের বেডে মরার মতন পড়ে আছে। মানুষটা মরা কি জীবিত কেউ বলতে পারবে না। 11 দিনের মাথায় হঠাৎ তিশানের জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসার পর সে নিজেকে আবিষ্কার করে হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে। তিশান বলে, আল্লাহ, আমি এখানে এলাম কি করে, আর জীবিত হলাম কি করে? আমি তো ভেবেছিলাম আমি আর দুনিয়ার মুখ দেখবো না। পাশেই অধরা বসেছিল। সে তিশানের জ্ঞান ফিরেছে দেখতে পেয়ে তাকে ঝাপটে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তিশান বলে, অধরা, আমি বেঁচে আছি কি করে? আর আমার তো সেদিন খুব লেগেছিল শরীরে, মনে হচ্ছিল যেন আমার পেটের নাড়ি ভুড়ি সমস্ত কিছু গলে বের হয়ে গেছে। অধরা বলল, কলিজা, তা আমি জানি না, তোমার 2টো কিডনি নষ্ট হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর কোনো এক দয়ালু বান্দা এসে তোমায় একটা কিডনি ডোনেট করে, তাই তুমি জীবিত আছো। না হয়তো আমি অনেক দৌড়াদৌড়ি করেও তোমার জন্য কিডনির ব্যবস্থা করতে পারিনি। তিশান অধরার কথা শুনে চিন্তায় পড়ে যায়। কে আমায় কিডনি ডোনেট করেছে? কে আমায় বাঁচিয়েছে? অধরা বলে, আচ্ছা তিশান, তুমি একটু থাকো, আমি ডক্টরকে ডেকে নিয়ে আসি। অধরা গিয়ে ডক্টরকে ডেকে নিয়ে আসে। ডক্টর এসে তিশানের অবস্থা চেক করে। ডক্টর বলে, দেখুন, রোগীর জ্ঞান ফিরেছে ঠিকই, কিন্তু রোগীর বিপদ এখনো কাটেনি। তিশান বলে, ডক্টর, আমার মতন মানুষের মরে যাওয়া উচিত। দেখুন, মেয়েটা আমার জন্য কতটা কষ্ট পেয়েছে এই কয়দিন, আর আমি কত স্বার্থপরের মতো আচরণ করেছি তার সাথে। ইভেন তাকে আমি বিয়ের কথা বলে সাথে সাথে মুখে হাত দিয়ে ফেলে তিশান। তখন ডক্টর বলে, দেখুন, আপনার বউ কতটা কষ্ট পেয়েছে জানি না, তবে যে আপনার জন্য কিডনি ডোনেট করেছে সে জীবনের শেষ নিঃশ্বাস অবধি লড়াই করে গেছে আপনার প্রাণ বাঁচানোর জন্য। তাকে এনেস্থিসিয়া দিয়ে বেহুশ করেছি, কিন্তু তারপরেও মানুষটা কেমন খিচে আসছিল, মনে হচ্ছিল যেন কোনো এক জীবিত মানুষের শরীরে কষায়ের মতন ছুরি দিয়ে পোঁচাচ্ছি। আমি বুঝতে পারছিলাম যে মানুষটার খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও সে হার মানেনি, লড়াই করে গেছে। আমি আমার জন্মে ওই লোকের মতন মানুষ কোনোদিন দেখিনি, যে কিনা হাসতে হাসতে নিজের জীবন শেষ করে দিয়ে আপনার প্রাণ বাঁচিয়েছে। মানুষটার কন্ডিশন দেখে 1000বার তাকে বারণ করেছি, কিন্তু সে তার জেদের উপরে অটুট ছিল। শুধু একটা কথাই বলেছিল সে অপারেশনের আগে, ডক্টর, আমি মরে গেলেও আমার কষ্ট হবে না, কারণ মানুষটা আমার দুনিয়ার সাথে জড়িত হয়ে গেছে। ডক্টর, আমার দুনিয়াটা তার কাছে, তার কিছু হয়ে যাক সে আমি কোনোদিনই মানতে পারবো না। আমি চাই সে বেঁচে থাকুক। বিশ্বাস করুন, আমি ডক্টর হয়েও সেদিন মানুষটার কথা শুনে কেঁদেছি। যেখানে আমরা ছুরি নিয়ে কাটাছেঁড়া করি সেখানে আমাদের ভয় বলতে তেমন কিছুই থাকে না, কিন্তু সেদিন যখন মানুষটার পেটে সিজার রেখেছি তখন ভয়ে আমার হাত পা কাঁপছিল, নিজেকে স্থির রাখতে পারছিলাম না, কিন্তু তারপরেও আমি পাষাণের মতন তার শরীর থেকে কিডনি বের করে নিয়েছি। মৃত্যুর সাথে অনেকটা সময় যুদ্ধ করেছে মানুষটা, কিন্তু সে পেরে উঠতে পারেনি। অবশেষে মানুষটা নিজের দম ছেড়ে দিয়েছে, মৃত্যু তাকে আপন করে নিয়ে চলে গেছে। ডক্টরের কথা শুনে অধরা তিশান দুজনের চোখেই পানি চলে আসে। ডক্টর বলে, আরে কাঁদেন কেন, এখনো তো আসল জিনিস দেওয়া বাকি, এই যে ধরেন। পকেট থেকে একটা চিঠি বের করে দেয়। মানুষটা মৃত্যুর আগে আমার হাতে চিঠিটা ধরিয়ে দিয়ে বলেছিল, যেদিন আপনি সুস্থ হবেন সেদিন যেন আমি চিঠিটা আপনার হাতে তুলে দেই। তিশান ডক্টরের হাত থেকে চিঠিটা নেয়। সে চিঠিটা খুলে পড়তে আরম্ভ করে। সে প্রথম লাইন পড়তেই এক লাফ দিয়ে শোয়া থেকে উঠে বসে পড়ে। প্রথম লাইনটা পড়েই যেন তার পায়ের নিচ থেকে মাটি সরে গেছে। সে ভয়ানকভাবে একটা চিৎকার মারে।